স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শম্পা বিশ্বাস। Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি বিশ্ব নেতাদেরকে জানালেন কি ধরনের স্ট্রাগল এবং কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন, সেটা অনেকটাই আমার বিশ্বাস যে এটা কাজে লাগবে। অভিবাসী সম্প্রদায়ের একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা, তাদের ওয়েজেস, এই বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। জাতিসংঘে দেয়া ভাষণে বিশ্ব দরবারে নতুন বাংলাদেশকে পরিচয় করালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে চাইলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা। আর এই বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠন ভিন্ন মাত্রা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শান্তবাজারে এই নিয়ে থাকছে বিস্তারিত। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ, সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। আপনার অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্রবিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। ঝিনাইদহে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। এ নিয়েও শান্তবাজারে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গ। জাতিসংঘে বাংলায় দেওয়া ভাষণে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শক্তিশালী অর্থনীতি ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তের মূল লক্ষ্য বলেও জানান তিনি। টেকসই সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের কাজ চলছে বলেও এ সময় বিশ্ব নেতাদের জানান প্রধান উপদেষ্টা। এছাড়া বিশ্ব দরবারে তুলে ধরেন জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের বীরত্ব গাথা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। We'll now hear an address by His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিশ্ব জাতিগোষ্ঠীর সভায় লাল সবুজের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক উদ্যোক্তা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। নোবেল বিজয়ী ইউনূস এবার সরকার প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে। সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার এন্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশন ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা মন্ত্রমুগ্ধের মতো শোনেন উপস্থিত বিশ্ব নেতারা। মাঝে মাঝেই করতালিতে মুখরিত হয় জাতিসংঘের সদর দফতর। শুরুতেই জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আত্মত্যাগের গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্তি দিয়েছে, যা বিশ্বের সকল মানুষের জন্য প্রেরণা। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে, তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করবে তার সরকার। সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, অতীতের ভুলগুলোকে সংশোধন করে
একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্র সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন দেওয়া হবে বলে জানান ডক্টর ইউনূস। এক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তার প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। এইসব সংস্কার দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। উন্নয়নশীল দেশগুলোকে সঙ্গে নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিশ্ব নেতাদের সামনে সামাজিক ব্যবস্থা সহ ৩ শূন্যের পৃথিবী গড়ার ধারণা দেন বাংলাদেশের এই নোবেল বিজয়ী। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে আমাদের প্রয়োজন প্রযুক্তির সহজলভ্যতা, সক্ষমতা বৃদ্ধি। সমগ্র বিশ্ব একসাথে ৩ শূন্যের লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। ভাষণে ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনূস। আর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করেন বাংলাদেশের সরকার প্রধান। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অঙ্গীকার পূরণ করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনীসমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা, সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর। শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সাফল্য অর্জন করা সম্ভব নয়। 1971 সালে যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে পারেনি বলেই 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা জাতিসংঘ অধিবেশনে বক্তব্যে তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চাইলেন বিশ্বের কাছে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে জাতীয় থেকে আন্তর্জাতিক সবকিছুই উঠে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার বক্তব্যের মাধ্যমে পশ্চিমা বিশ্বে নতুন করে বাংলাদেশের জন্য পোশাক শিল্পের দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মাহমুদ রাকিবের আরও একটি প্রতিবেদন। of the interim government of the People's Republic of Bangladesh. ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সম্মেলন রুমে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন কিছুক্ষণ পরপরই করতালিতে মুখর হয়ে উঠছিল হল রুম।
ভাষণে একদিকে ছিল জাতীয় রাজনীতি অবক্ষয়ের কথা, অন্যদিকে ছিল অর্থনীতির দুরবস্থার চিত্র। তার কথায় উঠে এসেছে ছাত্র জনতার বীরত্বগাথা, গণ অভ্যুত্থানের কথা। নিঃসংকোচে তুলে ধরেছেন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র। বিশ্ব মঞ্চে দেয়া ৩৬ মিনিটের কথামালায় ডক্টর ইউনূস দৃঢ় কণ্ঠে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদের পাশাপাশি বন্ধ চেয়েছেন চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ। বলেছেন পরিবেশ, রোহিঙ্গা সহ সামাজিক ব্যবসার কথাও। সব মিলিয়ে ডক্টর ইউনূসের ভাষণে জাতীয় থেকে আন্তর্জাতিক কোনো কিছুই বাদ যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। গত জুলাই এবং আগস্ট মাসে যে সমস্ত ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছে, তিনি সেটার একটা চিত্র এখানে উপস্থাপন করেছেন, যে কী ধরনের স্ট্রাগল এবং কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন এই ভাষণে তাদের চাওয়া পাওয়ার সব চাহিদা পূরণ হয়েছে। বিশেষ করে এর মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে বাংলাদেশের জন্য পোশাক শিল্পের দ্বার উন্মুক্ত হয় বলে প্রত্যাশা করছেন তারা। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন, সেটা অনেকটাই আমার বিশ্বাস যে এটা কাজে লাগবে। এবং বিশ্ব নেতৃবৃন্দের যে আমরা যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, প্রত্যেকেই তার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে বলে আমাদের কাছে মনে হয়। তার যে গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে, তার মাধ্যমে আমাদের যে প্রবলেমগুলো, আমাদের যে বর্তমান যে গার্মেন্টস সেক্টরে যে প্রবলেমগুলো আছে সে তুলে ধরবেন আমরা আশা করি, এবং এর সাথে সাথে আশা করি এগুলোর সলিউশন উনি আমাদের জন্য নিয়ে আসবেন। ডক্টর ইউনূসের ভাষণে গুরুত্ব পেয়েছে বিভিন্ন দেশে বসবাস করা ১.৫ কোটি বাংলাদেশি অভিবাসীদের চাওয়া পাওয়ার বিষয়টিও। তার ভাষণের পর দেশে দেশে বাংলাদেশি প্রবাসীদের সম্মান ও অবস্থান আরও পাকাপোক্ত হয় বলে মনে করছেন অভিবাসী বিশেষজ্ঞরা। প্রায় ১.৫ কোটি অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছে। এই অভিবাসী সম্প্রদায়ের একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা, তাদের ওয়েজেস, এই বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, যেটি একটি ইউনিক হয়েছে আমি মনে করি। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে মাত্র ৪ দিনের সরকারি সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট সহ ৩৫ থেকে ৪০ জন বিশ্ব নেতার সাথে বৈঠক করেছেন, যা ইতিহাসে বিরল। ডক্টর ইউনূসের ভাষণের মধ্য দিয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ শেষ হলো। বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার পর যে কোনো জাতিসংঘ সম্মেলনের চেয়ে এবারের এই সম্মেলন ছিল বাংলাদেশের জন্য অনেকটাই সম্মানের, ছিল অনেক কিছু অর্জনেরও এই সম্মেলন। এমনকি তারা বলছেন এবারের এই সম্মেলনে বিশ্ব নেতারা বাংলাদেশকে দেখেছে অনেকটা সমীহের চোখেও। এখন তারা বলছেন এবারের সম্মেলনে বিশ্ব নেতাদের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিগুলো এখন বাংলাদেশ পুনর্গঠনে ইউনূস সরকার কতটা টেকসইভাবে কাজে লাগাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে বলে মনে করেন তিনি। বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এদিকে গাজীপুরে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রায় ১৬ বছর পর আবারও রাজনৈতিক কর্মসূচিতে সরব ঝিনাইদহ জেলা বিএনপি। শনিবার বিকেলে জনসমুদ্রে পরিণত হয় শহরের পায়রা চত্বর। জেলার বিভিন্ন সাংগঠনিক অঞ্চল থেকে মিছিল নিয়ে গণসমাবেশে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখর হয় সমাবেশ স্থল। এক পর্যায়ে মঞ্চে বক্তব্য দেন জেলা ও বিভাগীয় নেতাকর্মীরা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত সাব্বির ও প্রকৌশলী রাকিব হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পরে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের মূলোৎপাটনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ
সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। অন্যদিকে গাজীপুরে শ্রমিক সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনও তৎপর। বিশেষ করে গাজীপুর শিল্পাঞ্চলে তারা এখনও তৎপরতা দেখিয়ে যাচ্ছে। তাদের পরিচয় খুঁজে বের করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা পালাইছে, এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা, ভূত, সেই ভূতগুলো এখনই দেশে উঠে আছে। বর্তমানে যেমন অন্তর্বর্তীকর্তা সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনার অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্রবিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার লাখ লাখ শ্রমিক অংশ নেন। শ্রমিক অসন্তোষ দূর করতে সমাবেশ থেকে শ্রমিক মালিক সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করার দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাবিত সারোয়ার, এখন। সরকারি ও বেসরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের খসড়া তালিকা প্রকাশ করা হলেও এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি কেউই। এ কারণে যথাযথ চিকিৎসার অভাবে আহতদের অনেকের পঙ্গু হবার শঙ্কা চিকিৎসকদের। এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বলছে, স্বচ্ছতার জন্য কয়েক স্তরের যাচাই বাছাই শেষে তালিকা তৈরি করা হচ্ছে। সেই সাথে আহতদের বিনা খরচে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। জুলাই গণ অভ্যুত্থানের 2 মাস পরও হাসপাতালে কাতরাচ্ছেন অসংখ্য ছাত্র জনতা। চিরতরে অঙ্গ হারিয়েছেন অনেকে, এখনো নিখোঁজ বহু মানুষ। তবে আহত, নিহত কিংবা নিখোঁজের এই সংখ্যা ঠিক কত? যদিও ইতোমধ্যে সরকারি বেসরকারিভাবে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বলছে, মৃতের সংখ্যা 1424-এর আশেপাশে। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 708 জন। সরকারি বেসরকারি পরিসংখ্যানের এই তারতম্য কেন? পূর্ণাঙ্গ তালিকাই বা কবে প্রকাশ হবে? অনেকেই আমাদের সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাননি, অনেকে ট্রমাটাইজড, ভয় পাচ্ছেন এখনো, এবং অনেকে এমনও বলছেন যে আমার নাম কেটে দেন। একজন টিমের মেম্বারকে আমার নারায়ণগঞ্জে পাঠাতে হয়েছে যে ওই ফ্যামিলির সঙ্গে দেখা করে তাদেরকে অ্যাসুরেন্স দিয়ে আসো যে তাদের কিচ্ছু হবে না, যদি কিছু হয় তো আমাদের উপর দিয়ে হবে। হসপিটালে যে রোগীগুলো ভর্তি ছিলেন তাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখন অনেক ইনফরমেশন গ্যাপ আছে। অনেকে জাস্ট নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া নেই, ঠিকানা দেওয়া নেই। এই যেগুলো ইনকমপ্লিট ডাটা, এই ইনকমপ্লিট ডাটা নিয়ে কাজ করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। কিছু ভেরিফিকেশন আমরা করেছি যেগুলো এখনও ওনারা করেন নাই। আমরা হয়তো বা আমাদের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে পাঠিয়ে জিজ্ঞেস করে কাগজপত্র ভেরিফাই করেছি, বাট ওনারা ডিসি অফিস থেকে আর কি যখন ভেরিফিকেশন ওনাদেরকে করা হবে তখন ওনারা ওগুলো এনলিস্টেড করবে। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বলছেন, শুধু পরিসংখ্যান নয়, এটিকে গণ অভ্যুত্থানের দলিল হিসাবে তৈরি করা হচ্ছে। তাতে চলছে কয়েক স্তরের যাচাই বাছাই। আহত এবং শহীদদের সাহায্য পৌঁছানো, এটাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য না। এটা কিন্তু একটা জেনোসাইডাল ডকুমেন্ট হতে যাচ্ছে। আমরা যত প্রুফ পাচ্ছি সব কিছু কিন্তু আমাদের ডেটাবেসে আমরা সংরক্ষণ করছি শহীদ পরিবারের কাছ থেকে। আর এর একটা সবচেয়ে বড় উদ্দেশ্যই হচ্ছে যে বিচার নিশ্চিত করা এই শহীদদের। রুট লেভেল থেকে যারা ফোন দিয়েছেন, যারা যোগাযোগ করেছেন, তাদের এনলিস্টের কাজটা আমি করেছি প্রথম দিক থেকে আর কি, এখনও আমি করছি ওটা। এর পাশাপাশি আমরা যেটা করি, আমরা হচ্ছে আপনার এরিয়া ভিত্তিক, আমরা ঢাকার ভিতরে আমাদের যে হসপিটালগুলো আছে ওগুলো ভিজিটের জন্য টিম করে আমরা ভাগ করে নেই। চিকিৎসকরা মনে করছেন, আহতদের দ্রুত চিহ্নিত করে চিকিৎসা নিশ্চিত করা গেলে পঙ্গুত্ব কিংবা নিহতর হার কমানো যেত। চিকিৎসাটা তাৎক্ষণিক দিতে পারতাম, হয়তো বা পা সেভ হইলেও হইতে পারে, বাট আপনি যখন রেখে দিবেন, চিকিৎসা পাচ্ছে না, যে না আমার এই হাসপাতালে চিকিৎসা হবে না, আপনি অন্য হাসপাতালে নিয়ে যান, এই যে একটা টাইম লস, সিস্টেম লস হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা ইনফেকশনটা ছড়ায় যায়, পেশেন্টের ক্ষতিটা আলটিমেটলি বেশিই হয়। পরিসংখ্যান বলছে, সারা দেশে আহতের সংখ্যা 22 থেকে 25,000, যার মধ্যে শুধু ঢাকার হাসপাতালে এখনও কাতরাচ্ছেন 350 রোগী।
ইতোমধ্যে গুরুতর 2 জনকে পাঠানো হয়েছে বিদেশে। বাকিদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। ঢাকা মেডিকেলে বর্তমানে আন্দোলনে আহত 42 জন পেশেন্ট এখনো ভর্তি আছেন, আর আইসিইউতে ক্রিটিক্যাল পেশেন্ট আছেন 4 জন। আর আগস্ট মাসের মাঝামাঝি থেকে এই পেশেন্টদের চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এখন ঢাকার ভিতরে যে হসপিটালগুলো আছে, হসপিটালগুলোতে কারেন্টলি অ্যাডমিটেড আছে 300-350 মতো। আর বাইরে চিকিৎসার বিষয়টা আমরা 2 জনকে অলরেডি পাঠিয়েছি উন্নত চিকিৎসার জন্য বাইরে, এবং আরও বেশ কয়েকজন আন্ডার প্রসেস। খুব শিগগিরই নিখোঁজের তালিকা প্রকাশ করার কথা জানান স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। পাশাপাশি গুম খুন সহ মানবাধিকার রক্ষায় তেমন ভূমিকা রাখতে না পারায় জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কারেরও দাবি তুলেছেন তারা। রাজধানীতে সিজিএস এর সংলাপে উঠে আসে এমন মতামত। মেহেরিন আনির প্রতিবেদন। 5 আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে, সেখানে অন্য অনেক কিছুর মতো জোর দাবি উঠেছে বিচার বহির্ভূত হত্যা, গুম, অপহরণ কিংবা আয়নাঘরে নির্যাতনের মতো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করার। এ বিষয়ে আশ্বাসও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। গঠিত হয়েছে 6টি সংস্কার কমিশন। এটা নিয়ে আমার ঘোরতর আপত্তি আছে। এরই পরিপ্রেক্ষিতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে আলোচনা হয় মানবাধিকার বিষয়ে। এখানে বক্তারা বলেন, কেবল সমন্বয়কদের না হয়ে পুরো দেশের সরকার হিসেবে ভূমিকা রাখতে না পারলে মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হবে সরকার। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার আসলে কার সরকার? রাজনৈতিক দলগুলোর সরকার, নাকি ছাত্রদের সরকার, নাকি জনতার সরকার, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার? আমরা আসলে এই বিষয়ে ক্লিয়ার না। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দলগুলো সহযোগিতা নেওয়া, একই সাথে সিজিএস সহ যে সকল সংগঠন রয়েছে যারা রাজনীতি নিয়ে দেশ নিয়ে ভাবে, তাদের সহযোগিতা নেওয়া। গঠন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া যেটাই বলি, স্বচ্ছতার বা জবাবদিহিতার জায়গা কিন্তু এখানে নেই। আর নেই বলেই যেটা দেখলাম যে ওই সরকার পরিবর্তন হয়ে যখন রাজনৈতিক সরকার চলে আসলো, তখন অনেককে বাদ যেতে হয়েছে বা বাদ দিয়েছে। গত 16 বছরে জাতীয় মানবাধিকার কমিশনের গুম খুন হত্যা নিয়ে কোনো পদক্ষেপ না থাকায় অনতিবিলম্বে এই সংগঠন বাতিলের দাবিও জানান বক্তারা। যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে সরকারের অংশ থাকবে একটা হিউম্যান রাইটস কমিশন, ততক্ষণ পর্যন্ত সরকারের অংশ হয়ে সরকারের নিন্দা তারা পরিষ্কারভাবে করতে পারবে না, কার্যকরী হবে না। জাস্টিসের নামে যে একটা সেট অফ মিসক্যারেজ অফ জাস্টিস করছেন রাষ্ট্রকে, এটা তো অ্যাড্রেস করতে হবে। পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার, ইমিডিয়েটলি করা দরকার। হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘনে জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে? আমি বারবার বলেছি যে এ আমাদের দেশি পুলিশ নয়। ফরচুনেটলি আর আনফরচুনেটলি অনেক রক্ত ঝরার পরে একটা পলিটিক্যাল পার্টির ইনসাইড আমরা দেখলাম। আমি তো বলি যে এই পলিটিক্যাল পার্টি যা করেছে, জঘন্যতম অপরাধী নাৎসিদের সাথে তুলনা করলেও আপনি হায়রান হয়ে যাবেন। রাষ্ট্র সংস্কারের উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে সময়ের দরকার বলে জানান সরকারের এই উপদেষ্টা। সিভিল সোসাইটি গ্রো করতে সাহায্য করুন। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। রপ্তানি বাড়ানো সহ বিনিয়োগ বাণিজ্যের অনুকূল পরিবেশের জন্য দীর্ঘমেয়াদে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা চান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে তারা বলেন, প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিতে হবে অন্তর্বর্তী সরকারকে, সেই সাথে বাড়াতে হবে ঋণের প্রবাহ। আরও জানাচ্ছেন তানজিম শাফিন। সংস্কার হাওয়া বইছে দেশের সব অঙ্গনে। নতুন সরকার গঠনের পর অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় অতীত অনিয়ম তদন্তে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। তবে 1.5 মাসে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা 10% বেশি, যা অর্থনীতির জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। সংকোচনমূলক মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা কাজে আসলেও একই হারে ঋণ প্রবাহ কমেছে বেসরকারি খাতে। সংকুচিত হচ্ছে ব্যবসায়িক পরিবেশ।
2023-24 অর্থবছরের শেষ 6 মাসে প্রথম 6 মাসের অর্ধেকে নেমেছে রপ্তানি। এ সময় আমদানিও কমেছে 1/3। এমন অবস্থায় ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই আয়োজিত দ্বিবার্ষিক অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন ও ভবিষ্যৎ প্রক্ষেপণ সেমিনারে বক্তারা বলেন, চলতি অর্থবছরে 5% জিডিপি প্রবৃদ্ধি অর্থনীতির জন্য যথেষ্ট হবে। তবে বেশি গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। খাদ্য মূল্যস্ফীতি কমাতে পণ্য প্রক্রিয়াজাতকরণ ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার আমূল পরিবর্তনে জোর দেন বক্তারা। আমার মনে হয় প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা যেটা 9% সামথিং হয়েছে, এই টাইটেন্ড সিচুয়েশনে, মনিটারি পলিসি টাইটেন্ড সিচুয়েশনে দিস ইজ আই ক্যান সে ইজ রোবাস্ট। ইনফ্লেশনেরও একটা সাইকেল আছে, এটা হঠাৎ করে এরকম না যে আজকে এই মাসে কমে গেল পরের মাসে বেড়ে গেল, এটা একটা ধারা। সেই ধারা থেকে আমরা রিভার্স ধারায় ফিরে আসতে পারবো এবং আমাদের ইন্টারনাল এক্সারসাইজে বলে যে আমরা হয়তো বা 8 মাস 10 মাসের মধ্যে একটা ভালো সিচুয়েশনে ইনফ্লেশনটাকে একটা সহনীয় মাত্রায় নিয়ে আসবো। এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এখন আর এভারেজের কোনো দাম নাই। আপনি ইউ হ্যাভ টু বি এ কম্পিটিটিভ কখন করতে পারে আপনার এফিসিয়েন্সি, আপনার প্রোডাক্টিভনেস, আপনার ক্যাপাবিলিটি। সেটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই ওয়ার্ল্ড যে জায়গায় বা দেশে হোক বিদেশে হোক এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনি টিকতে পারবেন না। বক্তারা বলেন, 10টি দুর্বল ব্যাংকের ওপর নেয়ার সিদ্ধান্তে যেন ভালো ঋণ গ্রহীতাদের কোণঠাসা না করে। বাজেটে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় বরাদ্দ কমানোয় ঘাটতি কমে সরকারি ঋণের প্রয়োজনীয়তা কমে আসবে উল্লেখ করে বক্তারা বলেন, ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর উদ্যোগ অর্থনীতিকে মজবুত ভিত্তি দেবে। তবে এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলা করে রপ্তানি বাড়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি বলে মনে করেন ডিসিসিআই সভাপতি। আমরা যদি অপারেশনাল থাকতে না পারি, আমাদের যদি লেবার আনরেস্ট কিংবা অন্য কোনো কারণে ল অ্যান্ড অর্ডারের ইস্যুর কারণে যদি অপারেশন বন্ধ করে ফেলতে হয়, তাহলে তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি দিয়েও আসলে কাজ করতে পারবো না, তাহলে আমরা অপারেটই করতে পারবো না। সো এই অপারেশনাল সিকিউরিটি কিংবা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি এই মুহূর্তে অ্যাবসোলুট প্যারামাউন্ট। কারণ এইটা একদিকে যেমন ধরেন সিকিউরিটি এনশিওর করতে হবে, সেকেন্ড জিনিস হচ্ছে পিপল হ্যাভ টু বি গিভেন আ ট্রাস্ট যে এটা আসলে সিকিউর থাকবে, আস্থার একটা জায়গা তৈরি করতে হবে। অর্থবছরের প্রবৃদ্ধি নির্ভর করছে সংস্কারের সফলতার উপর। 3 মাসের অস্থিরতায় ব্যবসায়িক ক্ষতি বছরের বাকি 9 মাসে কাটিয়ে ওঠা সম্ভব দাবি করে ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে বাজার ভিত্তিক পলিসি রেট কমিয়ে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তানজিম শাফিন, এখন, ঢাকা। বাসযোগ্য রাজধানী নির্মাণে দখল ও ভরাট হয়ে যাওয়া খাল উদ্ধার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ বিষয়ক কর্মশালায় তিনি আরও বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, টেকসই উন্নয়ন নিশ্চিতে জনসাধারণের সচেতনতা ও সম্পৃক্ততাও জরুরি। সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা একসাথে কাজ করব। আমাদের কথা হচ্ছে আপনাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে। ভরাট হয়ে যাচ্ছে সেই জন্য আপনারা একটা লেক সিটি প্রপোজাল দিয়েন না, ভরাট হওয়াটা রোধ করা আপনার কাজ। আপনি রোধের চেষ্টাটুকুন করেন, চেষ্টা করে যদি ব্যর্থ হন তখন তো বলা যাবে যে চেষ্টা করেছিলাম তাও পারিনি। আপনার আইনের সাথে সামঞ্জস্য করে ড্যাপের জলাশয়গুলোকে চিহ্নিত করতে হবে। 2 দিনের টানা বর্ষণে উত্তরের জনপদে বাড়ছে নদ নদীর পানি। তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্রর পানি বিপদসীমা অতিক্রম না করলেও স্বাভাবিকের চেয়ে বেড়েছে পানি প্রবাহ। 48 ঘন্টা পর ভারী বর্ষণ থামলেও তিস্তায় পানির চাপ সামাল দিতে খোলা রাখা হয়েছে ডালিয়া পয়েন্টের 44টি জলকপাট। তিস্তার নদী তীরবর্তী নির্মাঞ্চল ও চরের গ্রামগুলো পানিবন্দী হলেও আবহাওয়া অফিস বলছে, উজানের ঢল না নামলে আপাতত বড় বন্যার আশঙ্কা নেই। আরও জানাচ্ছেন মোকাররম হোসেন। জল, জাল ও জীবন, এক ছবিতেই পরিষ্কার তিস্তার জীবনরেখা। তখন চর জাগে, তখন ওই সীমানাটা নির্ধারণ করে কিভাবে যে কোনটা কার জমি। গল্পের এই আড্ডায় গল্পকথক আফসার উদ্দিন। 1 দশকেরও বেশি সময় তিস্তায় মাছ শিকার তার নিত্যদিনের কাজ। কিন্তু গেল 2 দিন জাল ফেলেননি জলে, কারণ বৃষ্টি আর উজানের ঢলে টইটুম্বুর তিস্তা। মরা নদীতে প্রাণ ফিরলেও তৈরি হয়েছে বন্যার আতঙ্ক। যখন বর্ষা আসে তখন দেয় পানি, যখন বর্ষা নাই তখন পানি দেয় না, নদীতে চর পড়ে থাকে। বেশি পানির অসুবিধা হলে তো যে চরচারি মানুষের একটা সমস্যা, আতঙ্কে থাকে। উজানের পানি কিছু আছে, সব বর্ষা পানি না চলে, বৃষ্টি হইতেছে না, বৃষ্টির পানি আছে।
গত 48 ঘন্টার বৃষ্টির প্রভাবে এমন পরিস্থিতি। রংপুর বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বর্ষণে 2 দিন ধরে উত্তরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বৃহস্পতিবার কেবল রংপুরে বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। পরের 24 ঘন্টায় 41 মিলিমিটার বৃষ্টি হলেও তিস্তার পানি ছুঁই ছুঁই করছে বিপদসীমা। পাল্লা দিয়ে বাড়ছে তিস্তার শাখা নদীর পানিও। এছাড়া ছোট ছোট নদীগুলো পানির দেখা পাওয়ায় পানি বেড়েছে খাল, বিল, জলাশয়েও। এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও তলিয়েছে নিচু এলাকার ফসলি জমি, ডুবেছে চরের মৌসুমী গ্রাম আর আবাদের জন্য বানানো অস্থায়ী বসতি। আবহাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 2 দিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে। আর পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্যে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নাই, ইভেন মাঝারি ধরনের বন্যার আশঙ্কা নাই। নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এতটুকুই। বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা আশঙ্কা এই মুহূর্তে নেই। এদিকে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি স্থিতিশীল অবস্থায় বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী 4 দিন তিস্তার মিলনস্থল ব্রহ্মপুত্রের পানিও বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ 228 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় এদিন 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ কারণে জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। বছরের বেশিরভাগ সময় তিস্তার মাঝখানে বালুচর এবং ধুধু মরুভূমির অবস্থা থাকলেও একটু বৃষ্টিতে উজানের ঢলের চাপে তিস্তায় এমন টইটুম্বুর অবস্থা দেখা দেয় এবং বন্যার ঝুঁকিতে পড়ে 5 জেলার প্রায় 2 কোটি মানুষ। এবং প্রত্যেক বছরে আকস্মিক বন্যায় ক্ষতি হয় অঞ্চলে প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি। সমস্যা সমাধানে বিগত সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ডামাডোল 1 দশকেরও বেশি সময় ধরে বাজলেও কাজের কাজ কিছুই হয়নি। পরিবর্তিত এই পরিস্থিতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে তিস্তার জীবনরেখার সুফল দেবার ব্যবস্থা করা যায় কিনা সেটি এখন এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। মোকাররম হোসেন, এখন রংপুর। কক্সবাজারের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন ও তার সহযোগী এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার নাসির উদ্দিন ও এনামুল হক চকরিয়ার ডুলা হাজারা ইউনিয়নের বাসিন্দা। গত 23 সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার খবর অবশেষে নিশ্চিত করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি জানায় তাদের মহান নেতা শহীদ হয়েছেন। নাসরাল্লাহর সঙ্গে নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের প্রধান আলী কারাকি। শুক্রবার রাজধানী বৈরুতে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুর বিষয়টি ইসরায়েল দাবি করে আসলেও এ নিয়ে চলছিল নানা গুঞ্জন। টানা 32 বছর ধরে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে আসছিলেন হাসান নাসরাল্লাহ। তার হাত ধরেই লেবাননের রাজনীতিতে ও সামরিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে ওঠে হিজবুল্লাহ। তার মৃত্যুতে শোক জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। নাসরাল্লাহর মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খেলার প্রসঙ্গ, ভারতের বিপক্ষে টি-20 সিরিজ চ্যালেঞ্জিং হলেও যে তার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, এমনটাই মনে করেন রিশাদ হোসেন। মিরপুরে টি-20 সিরিজের প্রস্তুতি শুরুর আগে টাইগার লেগ স্পিনার বলেন সাকিবের অভাব পূরণে পরিকল্পনা সাজাচ্ছেন তারা। এছাড়া বিশ্বকাপের পারফরমেন্স ভুলে সামনে আরও ভালো খেলার কথা জানান রিশাদ। অন্যদিকে ভারত সিরিজে ভালো খেলে আইপিএল খেলার ইচ্ছা পোষণ করেন তিনি। আর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও 2 থেকে 3 ম্যাচ খেলার সম্ভাবনার কথাও জানান রিশাদ হোসেন। টি-20 র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া,
তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টের ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা। যেটা পিছনে ফেলে সেটা তো দেখে হবে না, এখন প্রতিদিন আমি কি করতেছি সেটা দেখতে হবে। তো আমিও চেষ্টা করব যে প্রতিদিন কি ভালো, আরও ভালো ভালো মানে চলতেই থাকবে। ভালো ভালো তো শেষ নেই কোনো। সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো, তো আমারও এরকম ইচ্ছা আছে, বাট যে একদম খেলতেই হবে তা কোনো ইয়া নাই আর কি, মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। কানপুরে প্রবল বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয় দিনের খেলা। মাঠে কোনো বল গড়ানো ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শনিবারের খেলা। এর আগে প্রথম দিনেও বৃষ্টি বাধায় পুরো দিন খেলা মাঠে গড়ায়নি। এদিন খেলা হয় মাত্র 35 ওভার, যে কারণে দ্বিতীয় দিনে ম্যাচ শুরুর সময় আধা ঘন্টা এগিয়ে সকাল 9:30 শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল থেকে বৃষ্টি ঝড়ায় মাঠ ঢেকে রাখা হয়। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত খেলা শুরু করতে না পারায় কোনো বল মাঠে গড়ানোর আগেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল 3 উইকেটে 107 রান। মমিনুল 40 আর মুশফিক অপরাজিত আছেন 6 রানে। এই সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।